নমস্কার, আমি ইন্দ্রদীপ মিত্র, হিল অ্যান্ড গ্রোর কর্ণধার। আমরা স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে কাজ করছি। আমাদের কিছু থেরাপি সেন্টারও রয়েছে। এই থেরাপি সেন্টারের মধ্যে দিয়ে আমাদের কাছে অনেক অভিভাবকদের ফোন আসে। সেই ফোনেতে আমরা দেখছি কিছু কিছু অভিভাবক খুব ভালো মতো এই বিষয়ে নলেজ রয়েছে এবং কিছু কিছু অভিভাবকদের মধ্যে খুব ভ্রান্ত ধারণা রয়েছে। যাদের এই ভ্রান্ত ধারণা আছে তাদের জন্যই আমরা আজকে এসেছি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের এই ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য। আমাদের মধ্যে আজকে রয়েছেন সাইকোলজিস্ট ম্যাডাম অর্পিতা ধারা এবং স্পেশাল এডুকেটরের ম্যাডাম দেবযানী চক্রবর্তী। এরা দুজনেই আমাদের থেরাপি সেন্টারে রয়েছেন। প্রথমেই আমি অর্পিতা ম্যাডামের কাছে আসব। আমরা এখন চতুর্দিকে একটি শব্দ শুনতে পাচ্ছি, অটিজম, এসডি। এই জিনিসটা যদি নতুন অভিভাবক বা যারা এই স্পেশাল চাইল্ডদের অভিভাবক তাদেরকে যদি একটু বুঝিয়ে বলেন। অটিজম জিনিসটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যেটা বাচ্চার প্রাথমিক বিকাশের পর্যায়ে দেখা যায়। মোটামুটি 6 মাস থেকে 3 বছরের মধ্যে সিমটমসগুলো দেখা যায়। আর অটিজম এটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এটা কোনো ডিজিজ বা ইলনেস নয়, এটা একটা কন্ডিশন। আর এটাকে আমরা স্পেকট্রাম বলি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। স্পেকট্রাম মানে এএসডি এর ফুল ফর্ম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ওকে, স্পেকট্রাম বলছি কারণ এক একটা বাচ্চার মধ্যে সিমটমস এক এক রকমের আসে, কারোর মাইল্ড আসলে কারোর মডারেট আসে। যদি একটা বাচ্চাকে আমাদের ফুল টার্ম সাপোর্ট দিতে লাগে, অন্য বাচ্চাকে কিন্তু নাও দিতে হতে পারে, তাকে কি সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলিও চলতে পারে। এই জন্য এটাকে আমরা স্পেকট্রাম বলি। এটাই হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই অটিজম যে বাচ্চার মধ্যে হচ্ছে তাকে আমরা বলে থাকি অটিস্টিক চাইল্ড। এই অটিস্টিক চাইল্ড আমরা বুঝবো কি করে? কারণ এটা অনেক অভিভাবকদের মধ্যেই প্রশ্ন। আমার বাচ্চা দেরিতে কথা বলতেই পারে, আমার বাচ্চা নর্মাল নাও হতে পারে, কিন্তু এই অটিস্টিক এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? অটিস্টিক চাইল্ড আমরা বুঝবো একদম যদি শুরু থেকে দেখি 6 মাস বয়স থেকে। বাচ্চা চোখে চোখ রেখে কথা বলবে না, ডাকলে সাড়া দেবে না, তারপর আবেগ প্রকাশ করতে বা বুঝতে অসুবিধা হবে, একই ধরনের কাজ বারবার করবে, যেরকম হাত নিয়ে এরকম এরকম করে নাড়ানো বা হ্যান্ড ফ্ল্যাপিং যেটা, কোনো জিনিস নিয়ে খেলে সেটাকে একই লাইনে সাজানো, এরকম কাজ বারবার করবে। তারপর হচ্ছে একই জিনিসের উপর বেশি ইন্টারেস্ট দেখাবে। যদি গাড়ি নিয়ে খেলে তাহলে গাড়ি, তার সামনে বল দেওয়া হলে সে সেটা ছুঁয়েও দেখবে না বা ওদিকে তাকাবেও না, একই ধরনের ইন্টারেস্ট দেখাবে। আর হচ্ছে যেটা আরেকটা দেখা যায় সেটা হচ্ছে রুটিন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভীষণ একটা ইরিটেশন, অস্বস্তি হয়। যদি স্কুল থেকে বাড়ি আসার রাস্তা চেঞ্জ হয়ে যায় তাহলে রাস্তার মধ্যে শুয়ে পড়ে কান্নাকাটি, এগুলো দেখা যায়। এগুলো কিছু প্রাথমিক সিমটমস, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা অটিস্টিক কিনা। অনেক সময় স্পিচ ডিলে দেখা যায়, অনেক সময় বাচ্চা 6 মাসের মধ্যে 6 থেকে 8 মাস এটাতে বাচ্চা ব্যাবলিং শুরু করে, হয়তো শুরু করে দেয়, হয়তো অল্প অল্প কথাও বলতে পারে। কিন্তু যেই সিমটমসগুলো আগে বললাম সেগুলো হচ্ছে কিছু প্রাথমিক সিমটমস, ওগুলো দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা অটিস্টিক কিনা। আচ্ছা, আপনি এর মধ্যে আরেকটা কথা যেটা বললেন, চোখে চোখ রেখে কথা না বলা, মানে আই কন্ট্যাক্ট। আচ্ছা, আই কন্ট্যাক্টটা করে না কারণ হচ্ছে আমাদের ব্রেনে একটা পার্ট আছে অ্যামিগডালা, সেটা একটু ডিফারেন্টলি ফাংশন করে। আর ওদের কাছে আই কন্ট্যাক্টটা করা অর্থহীন মনে হয়, দরকার নেই, প্রয়োজন বোধ ওরা করে না। আর একটা সেন্সরি ইস্যুর জন্য হতে পারে, যেরকম আমাদের চোখে অনেক বেশি আলো লাগলে আমাদের অন্য কোথাও তাকাতে একটা অসুবিধা হয়, তো ওদের সেটা হতে পারে, অস্বস্তি হয়, পেইনফুল লাগে ওই জন্য। আপনি যদি এই বিষয়ে কিছু যদি বলেন। আই কন্ট্যাক্ট নিয়ে বলার আগে যদি আমি দু একটা কথা অটিজম নিয়ে, ম্যামের পারমিশন নিয়ে অবশ্যই, এবং স্যারও আছেন, আমি সবার পারমিশন নিয়েই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আই কন্ট্যাক্টে যাচ্ছি, কিন্তু অটিজমকে যদি আমরা সেইভাবে একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে ওদের যে মেন ট্রায়াঙ্গেল অফ অটিজমটাকে যদি আমরা দেখি, যেখানে অটিজমের কমিউনিকেশন, সোশ্যালাইজেশন অ্যান্ড তার সাথে রিলেটেড টু রিপিটিটিভ বিহেভিয়ার অ্যান্ড অলসো সেইখানে আমরা পয়েন্টটা যদি আনি আই কন্ট্যাক্ট, তো সেই জায়গা থেকে দেখতে গেলে কমিউনিকেশনটা ডিলে যখন হচ্ছে, আই কন্ট্যাক্টের সেইখান থেকেই প্রবলেমটা শুরু। মানে আমি ধরুন কোনো একটা বাচ্চার সাথে কথা বলছি, বলার টাইমে ওই যে আমার ভাষাটাকে ও নিতে পারছে না, ওর যে প্রসেসিং হওয়ার ব্যাপার তার জন্য প্রসেসিংটা করতে পারছে না বলেই ও আই কন্ট্যাক্টটা নিচ্ছে না। কিন্তু কারণ ও যদি আমার ভাষাটা বুঝতে পারতো তাহলে কিন্তু আই কন্ট্যাক্টটা করতো, ভাষাটা বুঝতে
পারছে না। এই জন্যই আমরা এইখানে নিউরো ডাইভার্সিটিতে এই পয়েন্টটা আসছে আমাদের অটিজম। আমরা একটা নিউরোটিপিক্যাল বাচ্চাকে যদি দেখি, সে কিন্তু আমাদের ভাষাকে প্রসেস করে, সেই প্রসেসিং এর জায়গা থেকেই তার আই কন্ট্যাক্ট থাকে, কিন্তু অটিজমে আমরা আই কন্ট্যাক্টটা দেখতে পাই না। এবং যখনই আমরা এই আই কন্ট্যাক্টের প্রবলেমটা দেখছি, সেই প্রবলেম রিলেটেড থেকেই আমরা বাচ্চার মধ্যে আরও কিছু কিছু প্রবলেম, যেটা ম্যাম অলরেডি আমাদেরকে ডিসকাস করলেন, তখনই হয়তো বাবা মাদের মধ্যে প্রশ্নটা জাগে যে এবার কি করব, আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব? তাহলে কি আর 5টা বাচ্চার মতন ও খেলে বেড়াতে পারবে না? আর 5টা বাচ্চার মতন নর্মাল স্কুলে যেতে পারবে না? কথাটা সো কল চলে আসে নর্মাল অ্যান্ড ডিজেবল বলে নয়, ওদের মধ্যে আমরা আরো অনেক কিছু নতুন দেখব। তার জন্য অলওয়েজ আমি অ্যাজ আ স্পেশাল এডুকেটর, অ্যাজ আ প্রফেশনাল, অনেক বছরের প্র্যাকটিশনার থেকে আমি এই কথাটা বলছি যে এই ব্যাপারটাকে নিজেদের মধ্যে গুটিয়ে না রেখে যত প্রশ্ন আছে আমাদের প্রফেশনালদের সাথে কন্ট্যাক্ট করুন, আপনারা প্রশ্নের উত্তর নিন। সেরম হলে কলকাতার পার্শ্ববর্তীতে আরও অনেক ধরনের সেন্টার আছে এই থেরাপির ওপরে কাজ করে, শুধুমাত্র হিল অ্যান্ড গ্রো নয়, আরও রয়েছে। আপনারা যান, কথা বলুন, প্রয়োজনে থেরাপি নিন। আমাদের এখানেও অনেক ধরনের থেরাপি আমরা প্রোভাইড করে থাকি, তার মধ্যে স্পেশাল এডুকেশন, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি অটিজম বাচ্চাদের মধ্যে বিহেভিয়ারাল অনেক ইস্যু থাকে, তার জন্য আমাদের সেন্টারে বিহেভিয়ার থেরাপিও করানো হয়। তার কিছু কিছু হয়তো কাজ আমরা আবার এর মধ্যে এই আলোচনা সভা চলতে চলতে আমরা ডিসকাস করব। তার কিছুটা অর্পিতা ম্যামকে দিয়ে একটু শুরু করি। প্রথম একটু বিহেভিয়ারাল প্রবলেম দিয়ে যদি একটু কিছু অ্যাড্রেস করুন আপনি। বিহেভিয়ারাল প্রবলেম বলতে যেগুলো আমি আগে বললাম যে একটা রেস্ট্রিক্টেড প্যাটার্ন থাকে, এগুলো একটা হতে পারে। তাছাড়াও আরো অনেক রকম সেলফ হার্মিং থাকে অনেক বাচ্চার, হ্যাঁ, যাদের একটুখানি হয়তো মাইল্ড থেকে যারা মাইল্ড টু মডারেটের দিকে যাচ্ছে তাদের থাকে, তাদের জন্য ওটা খুব এফেক্টিভ হয়। আর একটা হয় এবিএ, মানে যেটা অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালিসিস, সেখানে অ্যানালিসিস করতে হয় বিহেভিয়ারটা এবিসি মডেল দিয়ে। এবিসি মডেলের ফুল ফর্মটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ার অ্যান্ড কনসিকোয়েন্সেস। বিহেভিয়ারের আগে কি হচ্ছে, পরে কি হচ্ছে, ওটা দিয়ে আমরা অ্যানালিসিস তবে জাজ করতে পারবো আমরা জিনিসটা। যদি আমরা কনসিকোয়েন্সেসটাকে বদলাই তাহলে কিন্তু আমরা বিহেভিয়ারটাকেও বদলাতে পারি। কোনো বাচ্চা ধরুন খুব কাঁদছে, কোনো জিনিস পাওয়ার জন্য খুব কাঁদছে, বাবা মারা অধৈর্য হয়ে সেটা দিয়ে দিল, তাহলে কি হলো, যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি, যদি এখানে থাকে বাচ্চাটা জিনিস খুব কাঁদছে জিনিসটা পাওয়ার জন্য, সে পেয়ে গেল, তার ট্যান্ট্রামসটা আরেকটু বেড়ে গেল, আরেকটু এখানে উঠে গেল, এখানে গিয়ে এখান থেকে এখানে উঠলো, সেই জিনিসটা আবার পেয়ে গেল, জিনিসটা এখান থেকে এখানে উঠে গেল। যদি এখান থেকে বাবা মারা জিনিসটা বন্ধ করে দেয়, যদি একটু এফেক্টিভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে, তাহলে কিন্তু ওই যে ট্যান্ট্রামসটা এখান থেকে এখানে উঠছে সেটা কিন্তু এইখানে নেমে যেতে পারে। ওইটাই আমরা এবিএতে বিহেভিয়ার থেরাপিতে করে থাকি। স্যারের পারমিশন নিয়ে এই বিষয়ে একটা প্রশ্ন ম্যাম আমি আপনাকে করতে চাই। ধরুন কোনো বিহেভিয়ার আমরা এমন দেখলাম যেটা হয়তো বাচ্চাটার মধ্যে আমরা ভাবছি যে ওর এটা কোনো ধরনের একটা ট্যান্ট্রাম, বাবা মা হয়তো সবসময় বুঝে উঠতে পারে না। তার প্রথম একটা এক্সাম্পল আমি দিই, আমি আমার কেরিয়ারে দেখেছি বাচ্চাদেরকে ভীষণ সাউন্ডের একটা বিহেভিয়ার ইস্যুদের থাকে, মানে হয় কানে হাত দিয়ে চাপা দেওয়া বা কন্টিনিউয়াস টেবিল বাজানো, মানে কোনো ধরনের দেওয়াল বাজানো বা ধরুন দরজা বাজানো। তো সেই বিহেভিয়ারটাকে আমরা মডিফাইড কি করে করব? সেটা কি শুধুমাত্র আমরা থেরাপির মাধ্যমে যাব, না অ্যাকর্ডিং টু ইউ আমরা কোনো বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট দিয়ে যাব? ওটা বেশিরভাগ ক্ষেত্রে সেন্সরি ইস্যুর জন্য হয়, তো সেটা অকুপেশনাল থেরাপি দিয়ে আমরা অ্যাড্রেস করে থাকি। ওই ধরনের বিহেভিয়ার, এটা যেটা হয় যে কানে হাত দিচ্ছে বা খুব সাউন্ড শুনছে, সেটা ওই হাইপোসেনসিটিভিটি বা হাইপার সেনসিটিভিটির জন্য হতে থাকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি দিয়ে আমরা ওটাকে। আচ্ছা, আর যদি কন্টিনিউয়াস কোনো সাউন্ড শুনতে থাকে, বাজিয়ে ঠাজিয়ে এরকম যদি কোনো সাউন্ড শুনছে, মানে ও ওটাকে রিলিফ ফিল করছে সাউন্ড শোনাটা, সেটাকে কি আমরা কোনো ভালো ওয়েতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, সেটা করতে পারি। আচ্ছা, সেই জায়গা থেকে তাহলে আমার মনে হয় হয়তো আমরা সেই জায়গা থেকে সেই বাচ্চাটিকে আমরা এরম একটা দিকে ঘোরাতে পারি যে ওর ওই সাউন্ডটার সাথে কোনো রিলেশন, মানে কোনো শব্দর যে রিলেশন, সেই হিসাবে তাকে যদি আমরা কোনো মিউজিক থেরাপির দিকে নিয়ে যেতে পারি, বাচ্চাটা যদি সেটা অ্যাডাপ্ট করে, তাহলে ক্যাপাসিটির উপরে তাহলে আমরা তাকে সেই জায়গাটাতে নিয়ে যেতে পারি। মানে এই অর্থেও আমরা বিহেভিয়ার মডিফিকেশনের এই পার্টটাকে রাখতে পারি, তাই তো? আমব্রেলা টার্ম,
মানে Okay. আমরা সবার জন্য সেটা করতে পারি, শুধু যে নিউরো ডেভেলপমেন্টাল বাচ্চাদের জন্য, যাদের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার আছে তাদের জন্য, সবার জন্যই আমরা করতে পারি। আচ্ছা। কিন্তু এই ক্ষেত্রে ওটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে কতটা বাচ্চা নিতে পারছে, কতটা নিতে পারছে না। মানে একটা মিনিংফুল ম্যানেজমেন্ট আমি হ্যাঁ, চাইছিলাম অবশ্যই আপনার করা থেকে, মানে যায়। আপনার উত্তরে আমি ওই মিনিংফুল ম্যানেজমেন্টটা পেলাম যে হ্যাঁ। আমরা এইভাবে ওটাকে যদি চ্যানেলাইজ হ্যাঁ। করে দিই তাহলে বাচ্চাটার পরবর্তী ফিউচারটা আমাদের কাছে একটা হ্যাঁ। সিকিউরিটির দিকে যাচ্ছে। Thank you. আমাদের কাছে যেরকম আরো প্রশ্ন আসে যে অটিস্টিক চাইল্ড আমরা কোন বয়স থেকে এটা বুঝতে পারবো? মোটামুটি আমি আগে যেটা বললাম 6 মাস থেকে বোঝা যায়, যখনই আচ্ছা। বাচ্চা চোখের দিকে তাকাবে না। আর কিছু মাইলস্টোনস আছে যেগুলো সব বাচ্চাদের কিছু কিছু হয় না, যদি একটু বলে দেন যেমন অভিভাবকদের বসতে জন্য। শেখা, একদম। বা মাকে চেনা, হুম। হাসা, ইমিটেশন করা, মানে আমি যেটা করছি বাচ্চা সেটা দেখেই করছে, এইভাবেই বাচ্চারা ভাষাটা শেখে। যে একদম আমি বাবা মাম্মা বলছি, আমার দিকে তাকিয়ে আমি যেভাবে ঠোঁটটা নাড়াচ্ছি সেভাবে দেখে দেখেই বাচ্চা করছে শিখছে। কিনা। হুম। সেই মাইলস্টোনস গুলো অনেক সময় ডিলেড হয়ে যায়, হুম, এখান থেকে আমরা বুঝতে পারি। বুঝতে পারি মানে মা সব থেকে ভালো এই বুঝতে অটিস্টিক পারে। চাইল্ড হ্যাঁ। বা ডেভেলপমেন্ট ইস্যুস গুলো হ্যাঁ। মা সব থেকে ভালো বুঝতে পারবে। তার মানে মায়ের এখানে আমরা বলতে পারি একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ। এবং রিসেন্ট কিছু রিসার্চ পেপারও যেটা বেরোচ্ছে, মা যদি ঠিক থাকে মা কিন্তু সবার আগে এই অটিস্টিক বাচ্চাকে চিনতে পারে। তার মানে মা যদি চিনতে পারে সেই জায়গা থেকে আমরা আর্লি ইন্টারভেনশনটা করতে পারছি। তো এই আর্লি ইন্টারভেনশন সম্বন্ধে যদি কিছু বলেন, দেবযানী ম্যাডামকে জিজ্ঞেস করবো। আর্লি ইন্টারভেনশন সম্বন্ধে বলার আগে আমি আরেকবার একটু ম্যামের সাথে কথা বলতে চাই, মানে আলোচনাটা যেদিকে যাচ্ছে তার জন্যই ম্যামের সাথে আমি আরেকবার কথা বলতে চাই। ম্যাম যেটা বললেন যে আমাদের কিছু কিছু মাইলস্টোন থেকে মা বিশেষ করে স্যারও বললেন বোঝা যেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক কেসেস আমরা দেখেছি কাজ করতে গিয়ে অনেক সময় এই মাইলস্টোনের মধ্যে ক্রলিং, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা একদম। ফ্যাক্টর, একদম সেই ফ্যাক্টরটা অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে। বাবা মাকে যখনই প্রশ্ন করা হয় তারা বলছে না ও তো ক্রল করেনি, হামা তো দিতে দেখিনি, ওনা ম্যাম ডিরেক্টলি দাঁড়িয়ে পড়েছে, কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে। তো এই পয়েন্টটাকে কি আমরা কোথাও একটু রিলেট করতে পারি, মানে দিস ইজ ইম্পর্টেন্ট, মানে ক্রলিংটা না করে বেরিয়ে গেল। ব্যালেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে প্রশ্ন করে দেখা যায় যে ক্রলিং করে না বা ক্রলিং এর যে পশ্চাৎটা সেটা নেয় না, ওরকম কিন্তু নয়। হয়তো নেয়, বাবা মারা সেটা হয়তো নোটিস করে না ঠিক করে, একদিন দুদিন হয়তো করে না, ওটাকে স্কিপ করে চলে যায় এমন না, কিন্তু পিরিয়ডটা কম। পিরিয়ডটা কম, পিরিয়ডটা কম, একদিন পিরিয়ডটা কম। হ্যাঁ, খুব ভালো করে একদম। প্রশ্ন করলে হয়তো দেখা যাবে হ্যাঁ করেছিল, হয়তো একদিন দুদিন করেছিল, বা ওকে দেখেছিলাম করে, স্কিপ করে যায় পুরো, ওরকম নয় যে করলোই না সোজা বসা থেকে দাঁড়িয়ে গেল, এটা হয় না। হ্যাঁ, কিন্তু সোজা মানে একদম বসা থেকে দাঁড়িয়ে গেছে সেই রকম প্রশ্ন না পেলেও, মানে যেটা আপনি বলছেন সেই অর্থে শুধু হয়তো পশ্চাৎটা নিয়েছে, কিন্তু একদম। পশ্চাৎটার পরে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। মানে যে আমরা একদম যদি আমাদের ঠাকুমা দিদিমাদের কথা ধরে টেনে কথাটা বলি যে হামা দিচ্ছে, আমার নাতি না আজকে হামা দিয়েছে, এই কথাটা আমরা প্রায়শই শুনতে দেখেছি, কিন্তু সেই হামা দেওয়া ব্যাপারটা কিন্তু আজকালকার বাচ্চাদের মধ্যে পাচ্ছি না, এবং যেটা ডে বাই ডে পেরেন্টসদের সাথে আলোচনা করতে গিয়ে আমরা ফেস করছি। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে ওই পশ্চাৎটাকে কোনোভাবে কি, মানে ওই যেহেতু ডেভেলপের জায়গাটাতে গেল না, এটাকে আমি হয়তো গেল নাটাই বলছি, সেটা আপনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন, পশ্চাৎটা নিল কিন্তু পুরো ব্যাপারটাকে এগিয়ে নিয়ে গেল না, তো সেটা কি কোনোভাবে একটু এফেক্ট করে? অবশ্যই পরবর্তী ক্ষেত্রে তো অসুবিধা হয়, কিন্তু সবার যে হয় সেটাও আমরা বলতে পারি না। অনেক নিউরোটিপিক্যাল বাচ্চা আছে যারা হয়তো করছে না, ওইরকমই হয়তো একদিন দুদিন করছে, পশ্চাৎটা নিচ্ছে কিন্তু করছে না, কিন্তু তারা কিন্তু নিউরোটিপিক্যাল, নিউরো ডাইভার্সের দিকে আসছে না। এটা খুব বেশি এফেক্ট করে তেমন নয়, আবার কখনো কখনো এক একজনের উপর এক এক ভাবে হয়। আচ্ছা, আর আর্লি ইন্টারভেনশনে যাওয়ার আগে আজকাল একটা টার্ম নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে, আমি সেই টার্মটাতেও একটু প্রশ্নটা রাখতে চাইছি, ভার্চুয়াল অটিজম, মানে যেটা এখন প্রচন্ড, মানে আর্লি ইন্টারভেনশনটা তো আমরা আজ থেকে হয়তো 10 বছর আগে গেলেও তখন অ্যাওয়ারনেসটা কম ছিল, কিন্তু তাও মানুষ টার্মটার সাথে পরিচিত কিছুটা ছিল। এই আর্লি ইন্টারভেনশন মানে হচ্ছে একটা ট্রিটমেন্ট, আর্লি ট্রিটমেন্ট। তো এর কি কোনো ট্রিটমেন্ট বলে কিছু জিনিস আছে? ট্রিটমেন্ট মিনস হচ্ছে থেরাপি, তো যেরকম আমরা জানি আছে, মেডিসিন বা এরকম কিছু, এর জন্য কি আলাদা করে কিছু আছে যদি আপনি কিছু বলেন? সাইকিয়াট্রিস্টরা তো অবশ্যই কিছু মেডিসিন দিয়ে থাকেন, কিন্তু মেডিসিনের পাশাপাশি যেটা খুব বেশি এফেক্টিভ সেটা হলো থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি অ্যান্ড স্পেশাল এডুকেশন। এটা নিয়ে আমার মনে হয় ম্যাম আরো অনেক বেশি ভালো বলতে পারে। ম্যাম আপনি
থেরাপি নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা একটু বলে দেওয়া দরকার সেটা আর্লি ইন্টারভেনশন বলতে ম্যাম যেটা বলেই দিলেন, সেই ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু সিমটমস যেগুলো থাকছে সেই কন্ডিশনগুলো নিয়ে পেরেন্টস আমাদের কাছে আসছে, তারপর আমরা একটা ইন্ডিভিজুয়াল প্ল্যান করে দিই, যেটা আমরা আমাদের এই ভাষায় আইপি বলে থাকি। তো সেই ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্রোগ্রাম একটা প্ল্যান করে দেওয়া একটা বাচ্চার জন্য, যাতে তার একটা আমরা 3 মাসের ব্রেকডাউন, মানে সেই ক্ষেত্রে আমরা একটা 3 মাস করে স্লটে তার জন্য একটা প্রপোজ প্ল্যান রেডি করি, এবং যেইখানে প্ল্যানটা রেডি করার সময় আমাদের প্রথম যেটা ফোকাস থাকে পেরেন্টসকে বলা, যে যে কন্ডিশনগুলো দেখে আপনি এসছেন তার জন্য আপনার কোরিলেটেড থেরাপি 3টেই, স্পেশাল এডুকেশন, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড তার সাথে আপনার থাকছে অকুপেশনাল থেরাপি। 3টে আমি কেন সবসময় পেরেন্টসদেরকে বলি, বিকজ একটা যদি আমি হলিস্টিক ডেভেলপমেন্ট দেখতে চাই তাহলে আমার 3টে কোরিলেটেড। তো সেই থেরাপিগুলো নিয়ে একটা কাজ যদি আমরা এগাতে পারি, সেই ক্ষেত্রে গিয়ে আমাদের কাজটা ফ্রুটফুল হয়। এবং তার সঙ্গে আরেকটা যেটা দরকার থাকে, পেরেন্টসের ইনভলভমেন্ট, সঙ্গে সাইকোলজিস্টের ইনভলভমেন্ট, সঙ্গে থেরাপিস্টের ইনভলভমেন্ট, মানে দ্যাট ইজ কল্ড কিন্তু মাল্টি আমি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এর মধ্যে আরেকবার ঢুকবো যে এই চলাকালীন কিছু কিছু পেরেন্টস আছেন যারা আসেন বলে সপ্তাহে আমরা একটা অকুপেশনাল থেরাপি নেব, একটা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি নেব, একটা স্পেশাল এডুকেশন নেব। এই একটা বা দুটো বা 3টে, এইটা জাজমেন্ট কি গার্জেনের করাটা উচিত, মানে করতে পারেন কি তারা, মানে আপনাদের কি মনে হয় সেটা থেকে? আপনি বলুন একটু। না, একদমই এটা করতে পারেন না। একদম। কারণ আমরা মিনিমাল সপ্তাহে 3 দিন বলি, কিন্তু যদি 6 দিন নেওয়া যায় খুবই ভালো হয়। থেরাপি যদি সেটা ফিনান্সিয়াল কন্ডিশনে যদি কিছু প্রবলেম হয় সেটাতে করতে পারে, কিন্তু একদিনে মানে সপ্তাহে একটা অকুপেশনাল স্পেশাল স্পিচ এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়, মানে এটা রেজাল্ট। আমিও একমত, কারণ এটা আপনিও একমত হবেন হয়তো, তার কারণ হচ্ছে সেই অর্থে আমরা কোনো রেজাল্টই তখন মানে বুঝতে পারবো না, দেখতেও পারবো আমরা না। যেটা ম্যাম বললেন, আমরা অটিজমকে কখনো বলতে পারবো না যে এটা কিওর হয়ে যাবে। এটা একটা কন্ডিশন যেটা হয়তো আস্তে আস্তে রিডিউস করে সে একটা ইন্ডিভিজুয়ালিটির দিকে যাবে। তো সুতরাং আমরা যদি তাকে ইন্ডিভিজুয়ালিটিতে নিয়ে যেতে চাই, ডিসঅর্ডার তো কোনদিন ঠিক হবে না। এটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন না, বা কোনো হাড়ের অপারেশন নয় যেটা 3 মাস পর 2 মাস পর ঠিক হয়ে যাবে। এটা অনেক অভিভাবকদের মধ্যে থাকে যে স্যার আমরা এখানে ভর্তি করছি, 3 মাস পর কি আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারি, বা 2 মাস পর ছাড়িয়ে নিয়ে যেতে পারি। আমার মনে হয় এটা ঠিক নয় জিনিসটা, কারণ তার কিভাবে চেঞ্জেস হবে বা র্যাডিক্যাল যদি কিছু চেঞ্জেস আসে সেটা থেরাপির মাধ্যমেই আসবে, এবং সেটা থেরাপি দিতে দিতে বোঝা যাবে যে কখন তার এটা হচ্ছে। আমরা যেটা অ্যাসেসমেন্ট করে থাকি, রিঅ্যাসেসমেন্ট করি, সেই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারবো, এবং তখন সেই বাচ্চার গার্জেন ডিসিশন নিতে পারবে তাকে দিন কমাবে বা বাড়াবে, বা কিছু দিন যদি হয় কমাবে বা বাড়াবে সেটাও গার্জেন যেটা পারবেন, আপনি যেটা বললেন একদমই পারবেন না, তাহলে সেটা ঠিক করবেন কারা? অবশ্যই থেরাপিস্টরাই করবেন। থেরাপিস্টরা করবেন। ওকে, থেরাপিস্টরাই করবেন। আর যদি সেটা কমাতেও হয়, যে থেরাপি যেদিন, সেটা হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না, কারণ একটা ডিসেনসিটাইজেশন প্রসেস আছে, ওভাবেই কমাতে হবে। কারণ একটা বাচ্চা যদি থেরাপি করছে, বা আমার মনে হলো বাচ্চা আগে যেটা করতো সেটা এখন কমিয়ে দিয়েছে, তারা থেরাপি বন্ধ করে দিবে, বাচ্চাটা কিন্তু রিগ্রেশন হয়ে যেতে পারে, আবার সেই সিমটমস গুলো চলে আসতে পারে। তো তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে থেরাপি বেশি দিন চালানোর পর সেই বাচ্চাকে আমরা নিউরোটিপিক্যাল বাচ্চা আর স্পেশাল চাইল্ড বাচ্চার থেকে কিছুটা নিউরোটিপিক্যাল বাচ্চার দিকে আমরা ফিরিয়ে আনতে পারি। সেটা কি হতে পারে? পুরোপুরি তো সম্ভব নয়, কারণ অটিজমটা কিউরেবল নয়। আমরা যেটা করতে পারি, সাপোর্ট দিতে পারি, ম্যানেজ করতে পারি, কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে পারি, মানে যে জায়গায় ছিল সেখান থেকে একটু ইমপ্রুভ করে নিয়ে গেলাম, কিন্তু পুরোপুরি কিওর আমরা করে ফেলতে পারবো না। আর এই যে আমরা যেটা বললাম ম্যানেজ করা বা একটু ইমপ্রুভ করা, সেটাও কিন্তু ইন্টারভেনশন, আর্লি ইন্টারভেনশন দিয়ে করতে হবে। আর এই আর্লি ইন্টারভেনশনটা যদি ডেভেলপমেন্টাল ফেজেই হয়, মানে একটা বাচ্চার যে একটা র্যাপিডলি যে গ্রো করে, ডেভেলপ করে, সেটা মোটামুটি 6 বছর এই ডেভেলপমেন্টটা হয়। তো এই ফেজেই যদি এই আর্লি ইন্টারভেনশনটা আইডেন্টিফাই করাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আইডেন্টিফাই যদি আমরা সঠিক সময় করতে পারি, তাহলে হয়তো আমরা ইন্টারভেনশন মায়ের একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে, শুধু যে মা তেমন নয়, বা পরিবারের যে কারণ হতে পারে, একদম জায়গা থেকে একটা অনেক বড়, যা বাচ্চার কিছু সমস্যা হচ্ছে সে অ্যাকসেপ্টেন্স থাকলেও অনেক মানে অনেকটা এগিয়ে তাড়াতাড়ি হতে পারে। মানে যত তাড়াতাড়ি কোনো একটা থেরাপি সেন্টারে আসবে
এবং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলবে এবং থেরাপি যদি দরকার পড়ে, থেরাপি যদি নেওয়া যায়, তার মানে অনেকটা ভালোর দিকে যেতে পারে। একদমই তাই। একদম মানে সেটাই। থেরাপিটা আমাদের মানে বলা উচিত যে থেরাপিটা নিউরোডাইভার্সকে কন্ডিশনটাকে তার রিডিউস করার জন্য, তাকে একটু মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য থেরাপি হচ্ছে ভীষণভাবে প্রয়োজন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো অর্পিতা ম্যামকে, দেবযানী ম্যামকে। অভিভাবকদের যে এইভাবে একটা সঠিক দিশা ওনারা দেখালেন। হ্যাঁ, এত স্বল্প সময় বোধহয় এটা সম্ভব নয়। আমরা হয়তো পরবর্তীকালে আবার এরকম ধরনের কিছু ভিডিও নিয়ে আসব, যাতে অভিভাবকরা এই ভিডিও দেখে কিছুটা এখান থেকে বুঝতে পারেন যে ওনাদেরকে কোন স্টেপে যাওয়াটা উচিত বা কখন এটার জন্য স্টেপটা নিতে হবে। থ্যাংক ইউ।